জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে বিকেলে। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর অপেক্ষা। ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে মন্তব্য আমির খসরুর। ইসির রোড ম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীল নকশা বলছে জামাত। প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে। পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপি নেতাকে হত্যা। শরীয়তপুরের জাজিরায় হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পুলিশ প্রশাসন আসে আমাদের সাথে, তারপর আমরা এসে দেখি একটা জুতা পাওয়া গেছে এবং ওই আলমাসের স্বজনরা দাবি করতেছে এটা আলমাসের জুতা। মানে আমরা যতটুকু শুনছি যে কবির সর্দার যখন মারা গেছে তখন হসপিটালে তার নিচের মতন আমরা যাই দেখছি হসপিটাল লাশ। মাদকের ভয়াল থাবা লক্ষ্মীপুরে ঘটছে হত্যাকাণ্ড সহ নানা অপরাধ। মেঘনা নদীকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে কারবারিরা। মজলিসের ঘাট হয়ে এই মাদকটা পাচার হয়ে থাকে। আমরা গাড়ি চালক সহ কিছু জনবলের অভাবে আমরা সবসময় আমাদের অভিযান পরিচালনা করাটা সম্ভব হচ্ছে না। খুলনার পাইকগাছায় বেড়িবাঁধের অন্তত 10টি স্থান ঝুঁকিপূর্ণ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলেও হয়নি সংস্কার। ফাটল ধরায় আতঙ্কে উপকূলবাসী। ভেঙে গেলে তো থাকবে না, কিছু সব ধুলিসাৎ হয়ে যাবে। গতবার ভেঙে যাতে মানুষের কাছে কিছু পুঁজি ছিল, এবার যদি আবারও এরকম হয়, এবার মানুষের আর কোনো বাঁচার কোনো আর নেই। নিপীড়িত নারীদের স্বাবলম্বী করতে মার্কিন দম্পতি জয়া জ্যাকবের অনন্য উদ্যোগ। ফরিদপুরে গড়েছেন প্রশিক্ষণ কেন্দ্র, হতে চান বাংলাদেশি নাগরিকও। আমি জানি যে আমরা ফুলি বাঙালি হয়ে যেতে পারি না, ইভেন আমাদের ভিসা আছে, আমরা এখন পর্যন্ত সিটিজেনশিপ নাই। আমার যে জমি ছিল, যা ছিল, আমি বিক্রি করছি, বাংলাদেশ ইনভেস্ট করছি। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ ছাড়া দেশে। সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার, আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিকেলেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। এর আগে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 256 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল জাকসু নির্বাচন কমিশন। বৃহস্পতিবার জাকসু নির্বাচনে অংশ নিতে 25 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। ভিপি পদে শেখ সাদি ও জিএস পদে তানজিলা হোসাইন বৈশাখী প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাকসু নির্বাচনের আরো খবরাখবর জানতে চাই সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছ থেকে। নিপু, প্রার্থীদের চূড়ান্ত তালিকা নিয়ে ইসির ব্রিফিং কখন, একটু জানতে চাই আপনার কাছ থেকে। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এই নির্বাচন কমিশন যে ব্রিফ করেছেন সেটি কিন্তু আমরা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আমরা এই পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা আমরা জেনেছি সেটি হচ্ছে যে 179 জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এর মধ্যে 10 জন প্রার্থী রয়েছেন যারা ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিএস পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এমন 9 জনের কথা কিন্তু আমরা কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের মাধ্যম থেকে শুনেছি। আর একটু বিষয় জানিয়ে রাখি, আজকেও কিন্তু ব্রিফিং এর সময় নিরাপত্তার বিষয়টি বারবার বলেছেন নির্বাচন কমিশন। তারা কিন্তু বলেছেন সামাজিক
যোগাযোগ মাধ্যম কিংবা অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে কেউ যেন কোনো ধরনের কাদা ছোড়াছুড়ি না হয়, যদি হয় সেক্ষেত্রে তারা কঠোর হাতে কিন্তু দমন করবেন বা ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটি কিন্তু জানিয়েছেন। আপনাকে যদি বলে রাখি যে আজকে 4টা বাজে এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়ার কথা থাকলেও 4:30টার পর নির্বাচন কমিশন যারা রয়েছেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি তারা ঘোষণা করেছেন। আমরা আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এই নির্বাচন কমিশনার যেটি বলছেন যে এটা ছাড়াও কিন্তু আজকে বেশ কয়েকটি ফোরাম তারা কিন্তু তাদের প্যানেল ঘোষণা করবেন বলে আমরা এর মধ্যে জেনেছি। নিপু, অনেক ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করেন তিনি। এ সময় আমির খুসরু বলেন, সবাই নির্বাচনের অপেক্ষায় আছে, প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশের মানুষ তাদের মৌলিক কথাগুলো বলতে পারবে। কুটির শিল্পের প্রসারে আন্তর্জাতিক বাজারে প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানান আমির খুসরু মাহমুদ। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে, বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে। শিল্প সহ যারা সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পণ্য তৈরি করছে, এদেরকে ব্র্যান্ডিং করে দেশে বিদেশে আন্তর্জাতিক বাজারে বিক্রি করার জন্য প্ল্যাটফর্ম দিতে হবে। ইসি ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা, এই মন্তব্য করেছেন জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, সংস্কার ও বিচারের আগে ভোটের ঘোষণা দিয়ে ওয়াদা ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা। তাই কমিশন এবং সরকারকে জুলাই চার্টার অনুযায়ী নির্বাচন আয়োজনে বাধ্য করা হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় কর্মী সমাবেশের আয়োজন করে জামাতে ইসলামী। এতে যোগ দেন নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ কেন্দ্রীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমির বলেন, সংস্কার ও বিচারের আগে ভোটের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা ওয়াদা ভঙ্গ করেছেন। গভর্নমেন্ট থেকে আমরা জাতি আশা করেছিল, তারা কমিটমেন্ট দিয়ে আসছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে, বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন করবে। কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে। প্রচলিত ভোট পদ্ধতি কিংবা পিআরের মধ্যে যে কোনো একটি নির্ধারিত না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা ইসির বড় ধরনের অপরাধ উল্লেখ করে তিনি বলেন, ইসির ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু একটি নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা। গতকালের যে পথ নকশা দিয়েছে, আমরা মনে করি এটা এই নির্বাচনের পথ নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা। আগের ট্রেডিশনাল যে পদ্ধতি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, আর আমরা নতুন বলেছি পিআর সিস্টেম। সুতরাং এই দুইটা পদ্ধতির ভিতরে যে কোনো একটি সেটেল না হওয়া পর্যন্ত একটি সিস্টেমে নির্বাচনের পথ নকশা ঘোষণা করাটা এটা তাদের জন্য বড় ধরনের অপরাধ এবং অন্যায়। কমিশন এবং সরকারকে জুলাই চার্টারের মাধ্যমে আগামী নির্বাচন আয়োজনের জন্য বাধ্য করা হবে বলে ঘোষণা দেন জামাতের নেতা। আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। একটি পক্ষ সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, কিন্তু সংস্কার আর বিচারকে এগিয়ে নিতেই প্রয়োজন সুষ্ঠু নির্বাচন, এমনটাই বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। দুপুরে গণসংহতি আন্দোলনের 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বলেন, বিচার, সংস্কার আর নির্বাচন এই মুহূর্তে দেশের জাতীয় স্বার্থ। তবে গণতন্ত্র উত্তরণের জন্য সবারই ভোটের গুরুত্ব উপলব্ধি করা উচিত। সাকির দাবি, দেশ এখন ক্লান্তি লগ্নে রয়েছে। অভ্যুত্থানের পর স্বৈরাচারী সরকারের পতন হলেও এখনো উচ্ছেদ করা যায়নি ফ্যাসিস্ট ব্যবস্থাপনা। তাদের এই ফ্যাসিস্ট শাসনকে এখনো জায়েজ করে দেওয়ার চেষ্টা করছে। এই নির্লজ্জতা, মানে এটা একেবারে রীতিমতো মানুষের সকল কল্পনার সীমাকে ছাড়িয়ে যাচ্ছে। তারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে, দেশের ভেতরে ষড়যন্ত্র করছে এবং নানাভাবে অর্থ যোগান দিয়ে একটা নাশকতা সৃষ্টি করে
এই দেশের বিচার সংস্কার নির্বাচনের যে তৎপরতা সেটাকেও আসলে ক্ষতিগ্রস্ত করছে। পিরোজপুরের ভান্ডারিয়া ইউনিয়ন বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সকালে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় হয় এই দুর্ঘটনা। নিহত রেজাউল করিম ঝন্টু ভিটাভারিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। নিহতের স্বজনরা জানায়, কিছুদিন আগে চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে ঝন্টুর সাথে রুবেল নামে এক যুবকের বাগবিতণ্ডা হয়। এরই জেরে এই হত্যাকাণ্ড বলে দাবি করেন তারা। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক। তাকে ধরতে পুলিশি অভিযান চলছে। যশোরের বেনাপোলে বিএনপির এক কর্মীকে হত্যার ঘটনায় ধরা পড়েনি কেউ, মামলাও হয়নি। পুলিশ জানিয়েছে, হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের শনাক্তের পাশাপাশি রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন তারা। আর স্বজনরা জানান, কসাইয়ের কাজ করতেন নিহত মিজানুর। প্রতিদিন ভোরে কাজে বের হতেন তিনি। গতরাত 2:45টার দিকে কেউ তাকে ফোন করলে কসাইয়ের কাজে ব্যবহৃত ছুরি নিয়ে বাড়ি থেকে বের হন মিজানুর। পরে ভোরে বাড়ির গেটের সামনে তার গলা কাটা মরদেহ দেখতে পান স্বজনরা। মিজানুর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী ছিলেন বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতারা। একটা ছুরি পাশে পড়ে আছে, আর ওইভাবে ওনারা যখন কান্দে তখন আমরা এই পাশের থেকে যেয়ে দেখি ওই অবস্থা। ঘরের ভিতরে তো শোনা যায় না। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে শরীয়তপুরের জাজিরায় হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পূর্বশত্রুতা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা হত্যার 2 দিন পর উদ্ধার হয় আলমাসের মরদেহ। এই ঘটনার পর গ্রেফতার আতঙ্কে অনেকটা পুরুষ শূন্য এলাকা। ঘটনার সাথে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। জাজিরার উমরতি মাদবরকান্দি এলাকায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার রাতে বিএনপি নেতা খবির সর্দারকে হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না হত্যাকাণ্ডে অভিযুক্ত আলমাস সর্দারের। 2 দিন পর বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় তার মরদেহ। স্বজনরা জানান, তাদের ধারণা ছিল আত্মগোপনে আছে আলমাস, কিন্তু এলাকার পরিত্যক্ত একটি বাড়ির পাশ থেকে পচা গন্ধ বের হলে মাটি খুঁড়ে বস্তাবন্দি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্বজনরা পরিচয় শনাক্ত করেন। কোটিং শ্বাসটা আমার সামনে আমরা হাত ভাঙবো, পা ভাঙবো, বস্তায় ভরবো, পানিতে হালাইবো, রিমান্ড দিব, ফাঁসি দিব। খবির সর্দার যখন মারা গেছে তখন হসপিটালে তার নিচে মতন আমরা যাই দেখছি হসপিটাল লাশ। তারপর থেকে শুনছিলাম যে আলমাস নিখোঁজ, কিন্তু ও মারা গেছে কিনা এটা কেউ জানে না। 2 দিনের ব্যবধানে এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। গ্রেফতার ভয়ে এলাকা ছাড়া অনেকে। গতকালকে একটা গুঞ্জন ওঠে যে পুকুরে আবার আরেকটি লাশ ভেসে উঠেছে। তো আমরা সেই তথ্য সংগ্রহের জন্যই এখানে আসার পর পরবর্তীতে দেখি গিয়ে পুলিশ প্রশাসন আসে আমাদের সাথে। তারপর আমরা এসে দেখি একটা জুতা পাওয়া গেছে, এবং ওই আলমাস, যে আলমাসের স্বজনরা দাবি করতেছে এটা আলমাসের জুতা। গতকালকে এশারের পরে শুনলাম যে আলমাসের লাশের সন্ধান পাওয়া গেছে। কোথায়? যে পুকুরে সামনে মারামারি হয়েছে, ওই পুকুরের অপর পাশে পশ্চিম সাইডে একটা ঘর বাড়ি, ওই বাড়ির পিছনে তার লাশ পাওয়া গেছে মাটির তলে। খবির হত্যার পর আলমাস সহ 18 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে মামলা হয়। পুলিশ বলছে 2টি ঘটনার তদন্ত চলছে। লাশটা আমাদের ডিকম্পোজ থেকে মনে হচ্ছে যে লাশটা পুকুরের ভিতরে ছিল, কেউ অথবা তাকে নিয়ে ওখানে মাটি চাপা দিয়ে রেখেছে, এবং কে বা কারা করছে এ ব্যাপারে আমাদের তদন্ত অব্যাহত আছে। আমরা তদন্ত সাপেক্ষে এটা শনাক্ত করতে সক্ষম হব। নিহত আলমাস বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কখনো রাজধানীতে, কখনো এলাকায় থাকতেন তিনি। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে নদীবিধৌত জেলা লক্ষ্মীপুর। জেলায় মাদক লেনদেনের পাশাপাশি ছড়িয়ে দেওয়া হচ্ছে আশপাশের জনপদেও। সচেতন সমাজের অভিযোগ, মাদক কারবারের রুট সবার জানা হলেও অসাধু কর্মকর্তাদের কারণে কিছুতেই আটকানো যায় না চালান। তবে মাদকের বিরুদ্ধে প্রশাসনের বিশেষ অভিযান চলমান, জানিয়েছে পুলিশ। মাদক ব্যবসার প্রতিবাদ করায় লক্ষ্মীপুর রায়পুরের উত্তর চরবংশী গ্রামে নিজের মাদকাসক্ত ছেলের হাতেই প্রাণ যায় বয়স্ক বাবা আলী দেওয়ানের।
এই ঘটনা তারও 10 দিন আগের। মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আজাদ হোসেন বাবলুকে কুপিয়ে হত্যার পর সড়কে ফেলে রাখা হয়। পুলিশ জানায়, গেল 3 মাসে জেলায় মাদক নিয়ে বিরোধে হত্যাকাণ্ড হয়েছে 2টি, আর গত 6 মাসে মাদক কারবার নিয়ে সংঘাতে আহত হয়েছেন শতাধিক মানুষ। পৌর শহরের অলিগলি থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল লক্ষ্মীপুর জেলা জুড়েই ছড়িয়ে পড়েছে মাদক। বিভিন্ন স্থানে গড়ে ওঠা মাদকের স্পটে দিনে দুপুরেই চলে বিক্রি, সেবন। এলাকাবাসীর অভিযোগ, মাঝে সাঝে মাদক বিরোধী অভিযানে ছোটখাটো কারবারি আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা। তাদের অভিযোগ, প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ঠিকই বড় বড় চালান পৌঁছে যায় গন্তব্যে। আগে যারা মাদক ব্যবসা করত, অনেক ক্ষেত্রে তারা পরিবর্তন হয়ে নতুন মাদক ব্যবসায় যুক্ত হয়েছে, কিন্তু যেভাবে মাদকের ছড়াছড়ি লক্ষ্মীপুরে বিস্তার করেছে, সেইভাবে আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং প্রশাসন, পুলিশ প্রশাসন সেইভাবে কোনো অ্যাকশন নিতে পারতেছে না। মাদক যারা বিক্রি করে অথবা সেবন করে তারা গ্রেপ্তার হলেও যারা মূল নিয়ন্ত্রণ করছে তারা আসলে কখনোই গ্রেপ্তার হয় না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জানালেন, সীমান্ত এলাকার কারবারিদের সাথে জেলার মাদক চক্রের ভালো সম্পর্ক রয়েছে। তাদের মাধ্যমেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আর নৌপথে মেঘনা নদী দিয়ে মজু চৌধুরীর হাটে পৌঁছায় মাদকদ্রব্য। পরে ছড়িয়ে দেওয়া হয় ভোলা, বরিশাল, খুলনা সহ বিভিন্ন জেলাতে। বরিশাল, ভোলায় মাদক পাচার হয়ে থাকে, মজু চৌধুরীর ঘাট হয়ে এই মাদকটা পাচার হয়ে থাকে। আমরা গাড়ি চালক সহ কিছু জনবলের অভাবে আমরা সবসময় আমাদের অভিযান পরিচালনা করাটা সম্ভব হচ্ছে না। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে বিপুল মাদকদ্রব্য। কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং দুটা ব্যবস্থা রয়েছে। আমরা প্রতিটা বিট, আমরা প্রতিটা থানাকে ইউনিয়ন পর্যায়ে ভাগ করে আমাদের সাব ইন্সপেক্টর এবং এএসআই আমরা বিট পুলিশিং কার্যক্রম করি, আমরা উঠান বৈঠক করি, আমরা মায়েদেরকে এবং আমরা স্কুল কলেজে যাচ্ছি, আমাদের সিনিয়র অফিসাররা যাচ্ছি, আমরা বাচ্চাদেরকে সচেতন করছি, আমরা গার্জিয়ানদেরকে সচেতন করছি। লক্ষ্মীপুরে গত 6 মাসে 152টি মাদক মামলা হয়েছে আর আটক হয়েছে 198 জন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের 22 নম্বর পোল্ডারটি 13টি গ্রাম নিয়ে গঠিত। গত বছর 2 দফা ভাঙনে তলিয়ে গেছে পোল্ডারটি, আর লণ্ডভণ্ড হয়ে গেছে গ্রামের সবকিছু। তবে আবারও বাঁধে ফাটল ধরায় আতঙ্কিত গ্রামবাসী। বাঁধ মেরামতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। 26 মে 2024 ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেঙে যায় তেলিখালী গ্রামের ভদ্রা নদীর প্রায় 200 মিটার বেড়িবাঁধ। তলিয়ে যায় খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের 13টি গ্রাম। সে সময় ভেসে যায় শত শত বাড়িঘর, মাছের ঘের। প্রায় 1 সপ্তাহ পর গ্রামবাসীর সহায়তায় রিংবাঁধ দেয়া হয়। ক্ষতিগ্রস্তরা কিছুটা ঘুরে দাঁড়ানোর আগেই 3 মাস পর 22 আগস্ট ভেঙে যায় কালীনগর এলাকার বাঁধ। এরপর 1 বছর আর কোনো দুর্যোগের কবলে পড়তে হয়নি সেখানকার বাসিন্দাদের। তবে সম্প্রতি কালীনগর এলাকার বাঁধে ব্যাপক ফাটল ধরেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। ভেঙে গেলে তো থাকবে না, কিছু সব ধুলিসাৎ হয়ে যাবে। গতবার ভেঙে যাতে মানুষের কাছে কিছু পুঁজি ছিল, এবার যদি আবারও এরকম হয়, এবার মানুষের আর কোনো বাঁচার কোনো আর নেই। 22 নম্বর পোল্ডারটি ভদ্রা, বাদুরগাছা ও হাবুরখালী নদী দিয়ে বেষ্টিত। সেখানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ রয়েছে প্রায় 23 কিলোমিটার। এর মধ্যে অন্তত 10টি স্থান রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। স্থানীয়রা চাইছেন টেকসই বেড়িবাঁধ। ফাল্গুন চৈত্র থেকে বাঁধার নিয়ম, আর এখন আষাঢ় শ্রাবণ ভাদ্র এসে বাঁধে, মাটি থাকে নরম, মাটি রাস্তায় দিলেও মাটির সরে যায়। পিলার দেওয়া হয় তাহলে এই জলের চাপটা রাস্তায় কম আসবে, তাহলে আমাদের বেড়িবাঁধটা টিকে থাকতে পারবে। আমাদের আর ত্রাণ চাই না, আমরা চাই একটা টেকসই বেড়িবাঁধ। নাগরিক নেতাদের অভিযোগ, বাঁধের এমন নাজুক পরিস্থিতির জন্য পানি উন্নয়ন বোর্ডই দায়ী। দ্রুতই টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী। এই বালি ফেলে চলে যাচ্ছে, এই বাড়িটি যখন ভেঙে যাবে তখন এই বাড়িটা কিন্তু ধুয়ে চলে যাবে। এখান থেকে যদি বেলুনির মাধ্যমে আমরা এই বাঁধের পাশ দিয়ে এই বাড়িটা দিতাম, তাহলে এর পাশে কিন্তু একটা প্রোটেকশন বাঁধ হয়ে যেত। দৈর্ঘ্য প্রায় 23 কিলোমিটার এবং আমরা পুরো বেড়িবাঁধটাকেই পুনর্বাসনের জন্য পরিকল্পনা গ্রহণ করছি এবং সেই আলোকে এই কার্যক্রম চলমান। গত বছর 2 দফা নদীর ভাঙনে প্লাবিত হয় এই এলাকার বিস্তীর্ণ এলাকা। ফসলের ক্ষতি হয় হাজার হাজার। নতুন করে বেড়িবাঁধের ফাটল এই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। এই
এলাকার মানুষের একটাই চাওয়া, তা হলো টেকসই বেড়িবাঁধ। শেখ আল এহসান, যমুনা নিউজ, পাইকগাছা, খুলনা। 3 জেলার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 3 জন। দুপুরে মোটরসাইকেলে লালমনিরহাটের কাকিনা বাজার থেকে শহরে যাচ্ছিলেন তানবিন হাসান নামের একজন। জেলেপাড়া মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় তানবিন। স্থানীয়রা ট্রাকটি আটকাতে পারলেও পালিয়ে যায় ঘাতক চালক। এদিকে গাজীপুরের নাওজোরে ট্রাক চাপায় অজ্ঞাত এক ব্যক্তি ও কিশোরগঞ্জের পুলের ঘাটে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি অটোরিকশার চালক প্রাণ হারিয়েছে। লালমনিরহাটে প্রিপেইড মিটার সংযোগ নিয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের দাবি, প্রিপেইড সেবায় বিদ্যুৎ খরচ বেশি, বারবার কার্ড রিচার্জ করেও পাচ্ছেন না যথাযথ বিদ্যুৎ। পোস্টপেইড সেবায় অভ্যস্ত থাকায় কোনোভাবেই তাল মেলাতে পারছেন না প্রিপেইড মিটারের সাথে। তাই বিল পরিশোধ পদ্ধতি ফিরিয়ে আনার দাবি তাদের। লালমনিরহাট শহরের সাপটানা এলাকা। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো অফিসের সামনে গ্রাহকদের বিক্ষোভ। প্রিপেইড মিটার নিয়ে নানা বিড়ম্বনার অভিযোগ তাদের। আগে ছিল পোস্টপেইড মিটার, কয়েক মাস হলো প্রিপেইডের সংযোগ, তারপর থেকেই বিড়ম্বনা। গ্রাহকদের অভিযোগ, প্রতিবার রিচার্জের সময় ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, মিটার ভাড়া ও ভ্যাটের নামে বেশি টাকা কেটে নেওয়া হচ্ছে। মিটারে টাকা ফুরিয়ে গেলে থাকতে হয় অন্ধকারে। অনেকে বোঝেন না এই মিটার ব্যবহার পদ্ধতি। কিভাবে কাঠ মিটার ব্যবহার করতে হয় তারা এই বিষয়ে আমাদেরকে কিছু বলেও নাই, কিছু বুঝায়ও নাই। মিটারগুলো হচ্ছে অল টাইম এরকম বাজতে থাকে, আর যখন মনে করেন যে টাকাটা শেষ হয়ে যায় তখন মনে করেন যে আরো বেশি মনে করেন যে শব্দ হতে থাকে। এটা আমাদের জন্য খুবই বিরক্তিকর। মাদ্রাসায় প্রিপেড মিটার লাগাইছে, কিন্তু আমি এখন রিচার্জ করব কিভাবে এটা আমি জানি না। গ্রাহকদের অভিযোগ, সমস্যার কথা নেসকো অফিসে দফায় দফায় জানিয়েছেন তারা, কিন্তু প্রতিকার মেলেনি। তাই বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন। ডিজিটাল না লাগায় আরো যদি অ্যানালগ মিটার দেয় আরো ভালো। অ্যানালগ চালাইছি 300 টাকা বিল আসছে মাসে, ডিজিটালে আসলো 500-700 টাকা। আগে তো আমরা মিটার নিতে না, মিটারের ভাড়া দেই নাই বা মিটারের বিল দেই নাই। আমরা এটা কি শুরু করছে? দুর্নীতি। টাকা বাড়িয়েছি, টাকা আসলো 238 টাকা, তারপর 238 টাকা আসছে, বাড়িতে এসে দেখি লাইন নেই। এখন এটার জন্য বোঝান্ত না, কাকেই ডাকি, আমরা তো এই মিটার সম্পর্কে কিছু বুঝি না। বিদ্যুৎ বিভাগ বলছে, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রিপেইড মিটার সংযোগ দিচ্ছেন তারা। ব্যবহার পদ্ধতি নিয়ে গ্রাহকদের জটিলতার কিছু নেই। যেটা বলছি, যেটা সরকারি সিদ্ধান্ত, আমাদেরকে প্রিপেড বসাতে হবে বা প্রিপেড মিটার পরিবর্তন করতে হবে, কিন্তু মিটার খুলে নিয়ে আসা এটা সম্ভব না আমার পক্ষে। লালমনিরহাটে নেসকোর 40,000-এর বেশি গ্রাহক রয়েছেন। গেল জুলাই থেকে শুরু হয়েছে প্রিপেইড মিটার সংযোগ। পর্যায়ক্রমে সবাই এর আওতায় আসবেন। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। খুলনায় বর্ষাকালে আবাদ হচ্ছে গ্রীষ্মকালীন ফল তরমুজ। অর্থনীতিতে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন উপকূলীয় কৃষকরা। নোনা পানি বিধৌত এই অঞ্চলে ফলন ভালো হওয়ায় দিন দিন বাড়ছে আবাদ। বিলের পানিতে মাছ, মাঝে উঁচু স্থানে ধান আর মাচায় বেঁধে তরমুজের আবাদ। এভাবেই অল্প জায়গায় মাছ, ধান আর ফল উৎপাদন করছেন খুলনার বটিয়াঘাটার কৃষকেরা। মাত্র 4 বছর আগের কথা, উপজেলার সুরখালীতে চান্দারডাঙ্গা বিলের ছোট্ট জায়গায় পরীক্ষামূলকভাবে আবাদ শুরু হয় তরমুজের। তারপর তা ছড়িয়ে পড়ে পাশের রাঙেমারি, ভগবতীপুর, শম্ভুনগর, বুনারাবাদ সহ নানা এলাকায়। এখন গাঁওঘরা চান্দারডাঙ্গা বিলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চাষ হচ্ছে তরমুজ সহ নানা অর্থকরী ফসল। আমি স্কুল থেকে এসে বাবার সঙ্গে কাজ করতে যাই। তরমুজ হচ্ছে, তারপরে মিষ্টি কুমড়া, ধান, মাছ, এগুলো মানে অনেক ধরনের ফসল চাষ হচ্ছে যায়। কোথাও ফুল আসছে, কোথাও পাকছে ফল, আবার কোনো জমির তরমুজ বিক্রি শেষ। মাত্র 2 মাসেই টইটুম্বুর হয়ে উঠছে ফল। ওজন হচ্ছে 3 থেকে 7 কেজি পর্যন্ত। স্থানীয় বাজারের চাহিদা তো মিটছেই, রপ্তানি করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তে। চিটাগাং আছে, তারপরে আপনার ঢাকায় চলে আসছে, ময়মনসিংহে যাচ্ছে, হ্যাঁ, এরকম বগুড়া যাচ্ছে, অনেক পার্টি আসতেছে। পাইকারি বাজারে খুচরো কিনি, আমরা কেনার পরে আমরা খুচরো বিক্রি করি 50 টাকা কিনি, 60 টাকা, 65 টাকা, 70 টাকা বেশি। এখন যে মাল আমাদের আসতে দিয়ে পারতেছি না, বরঞ্চ চাষিরা যদি আরো দ্বিগুণ করে, মানে ডাবল করে, তারপর আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাবে। অফ সিজন বলে বর্ষাকালে তরমুজ চাষে গ্রীষ্মকালের চেয়ে কিছু ভিন্নতা রয়েছে, আছে চ্যালেঞ্জও। কৃষি অফিসের নিয়মিত প্রশিক্ষণে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হচ্ছেন কৃষকেরা। রিজন 2
বিগ পাঞ্জাব, আস্থা ও ইয়েলো জাতের বীজ সরবরাহ করছে কৃষি অফিস। ফলে উৎপাদনের ব্যয় কমেছে কৃষকের। বিঘা প্রতি এখন আনুমানিক 20 থেকে 25,000 টাকা খরচ হয়। চ্যালেঞ্জ হলো জলাবদ্ধতা এবং লবণাক্ততা। এই প্রতিকূল পরিবেশকে জয় করে আমাদের কৃষক আমাদের কৃষিকে টিকিয়ে রেখেছে। ভবিষ্যতে আমাদের টার্গেট ওই 1,96,000 হেক্টর টাচ করা। বর্তমান সদস্য সরকার মার্কেটিং নিয়ে কৃষকের বাজারজাত নিয়ে বেশ যথেষ্ট গুরুত্ব দেয় এবং এই মার্কেটিংটাকে আরও উন্নত করা। কৃষি কর্মকর্তা বলেন, কৃষকদের নিয়ে আগামীতে আরও বড় পরিকল্পনা আছে। জানালেন, অনাবাদী বিস্তীর্ণ অঞ্চলও আসবে পরিকল্পনার আওতায়। তারা যেন নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে, এখান থেকে যেন উদ্যোক্তা তৈরি হয়, সেভাবে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। ভবিষ্যতে তাদেরকে ব্যবসায়িক প্রশিক্ষণ দেয়া হবে উদ্যোক্তা প্রশিক্ষণ। চলতি বছরের অফ সিজনে জেলায় 966 হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে, যার বাজার মূল্য ধরা হচ্ছে 1 কোটি টাকারও বেশি। শরীফ ফারুকি, যমুনা নিউজ। উন্নত জীবনের জন্য বাংলাদেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছে এমন হাজারো উদাহরণ আমাদের চারপাশে। তবে জয়া ও জ্যাকবের গল্পটি একটু ভিন্ন। এই দম্পতি বিদেশের সব সম্পত্তি বিক্রি করে গত 5 বছর ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছেন নীরবে নিভৃতে। সমাজে নির্যাতিত আর পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী হতে শেখাচ্ছেন। ফরিদপুরে গড়ে তুলেছেন প্রশিক্ষণ কেন্দ্র। 5 সন্তান নিয়ে হতে চান বাংলাদেশেরই নাগরিক। ফরিদপুর প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেলকে সাথে নিয়ে এই দম্পতির গল্প শোনাচ্ছেন ভাস্কর ভাদুরী। নতুনের পথে সৃষ্টিশীল কাজ শিখে স্বাবলম্বী হতেই নারীদের এই আয়োজন। আর বাংলাকে ভালোবেসে আধো বাংলাতেই তাদের নির্দেশনা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নাগরিক জয়া বার্লিন। ফরিদপুরের এই ট্রেনিং সেন্টারে যারা কাজ শিখছেন তাদের কেউ পাচার হবার সময় রক্ষা পেয়েছেন, কেউ বা নতুন জীবন পেয়েছেন পালিয়ে এসে। রয়েছেন নির্যাতিতা কিংবা স্বামী পরিত্যক্তা নারীও। তাদের নিয়েই জয়া ও জ্যাকবের সংসার। ডিজাইনার ব্যাগ, কুশন কিংবা কাঁথা তৈরির পর সেগুলো রপ্তানি হচ্ছে। চাকরির সুবাদেই বাংলাদেশে আসেন জার্মান নাগরিক জ্যাকব বার্লিন। তার হাত ধরেই বাংলাদেশে পাড়ি জমান জয়া। বিয়ের পর একসাথে করেন নানা ধরনের সামাজিক কাজ। আপনাকে একটা মাছ দেই, আজকে আপনি খেতে পারেন, বাট যদি আমি আপনার মাছ ধরা শিখাবো, দেন আপনি লাইফ পর্যন্ত আপনার খেতে পারেন। সো এটা আমাদের মডেল, এটা আমাদের গোল যে আমার মানুষ পাশে দাঁড়াতে চায়, তাদের সাহায্য করতে চায় না। বিকজ যদি আমি তাদের পাশে দাঁড়াবো, দেন আমি যদি চলে যাব, তারা নিজের ম্যানেজ করতে পারে। ইতিমধ্যেই 5 শতাধিক নারীকে দেয়া হয়েছে নানা ধরনের প্রশিক্ষণ। যারা মানসিকভাবে বিপর্যস্ত তাদেরকে আর্ট থেরাপি কিংবা প্লে থেরাপি দিয়ে স্বাভাবিক জীবনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানসিক কাউন্সিলে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এই দম্পতি। আমরা এখানেই থাকি, মেবি লাইফ পর্যন্ত আমরা থাকবো। আমি জানি যে আমরা ফুলি বাঙালি হয়ে যেতে পারি না, ইভেন আমাদের ভিসা আছে, রাইট? আমরা এখন পর্যন্ত সিটিজেনশিপ নাই। বেসিক্যালি আমরা ওখানে সব বিক্রি করছি। আমরা প্রাইভেট ইনভেস্টর বাংলাদেশ। সো আমার যে জমি ছিল, যা ছিল, আমরা বিক্রি করছি, বাংলাদেশ ইনভেস্ট করছি। জয়া ও জ্যাকবের জীবন দর্শনে নিম্ন আয়ের মানুষের জন্য বাংলাদেশে বেঁচে থাকাটা বেশ কঠিন। শুধুমাত্র মানসিকভাবে শক্তিশালী হলেই এই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। আমরা চাই যেভাবে আমরা ফরিদপুর থেকে শুরু করলাম, সারা বাংলাদেশে যাব এবং মাত্র ট্রাফিকিং ভিকটিমসকে সাহায্য করতে চাই না। সব ধরনের মানুষ, যেমন ধরুন বিশেষভাবে ছাত্রছাত্রী যারা যুবক এবং সব লেভেল, লোয়ার ক্লাস যারা গরিব এবং আপার ক্লাস। পিছিয়ে পড়া মানুষদের মূল স্রোতে নিয়ে আসতে 5 সন্তান সহ বাকি জীবনটা বাংলাদেশেই কাটাতে চায় এই দম্পতি। সে লক্ষ্যে সন্তানদের নামও রেখেছেন বাংলার ছোঁয়াতেই। ছেলের নাম আনন্দ আর মেয়েদের নাম হাসি, খুশি, সুখী আর মিষ্টি। বড়জন একজন ছেলে, তারপরে একটা হালি মেয়ে আছে, আমরা বলি এক হালি মেয়ে আছে, 4 জন মেয়ে। তাদের নাম হচ্ছে আনন্দ, ছেলের নাম, তারপরে হাসি, খুশি, সুখী, মিষ্টি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।